ভাইজান, আমার একটা সাহায্য প্রয়োজন। গুঞ্জরিকা কথাটা বলেই থামলো। ওর সম্মুখে কিছুটা দূরে শাহরিয়ার দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবিষ্ট সামনে। পাশেই কমলিকা নিশ্চুপ হয়ে বসে আছে। মিষ্টি করে হাসলো শাহরিয়ার। জি, অবশ্যই ভাবি, সাধ্য থাকলে না করব না। কুঞ্জরিকা একটু ইতস্ত বোধ করছে, কথাটা বলবে কি বলবে না, দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। শাহরিয়ার সহজেই বুঝলো বিষয়টা, নীরবতাকেই প্রাধান্য দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মনস্থির করলো গুঞ্জরিকা। চোখ নামিয়ে নিল, কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আমি শেখ বাড়ি ত্যাগ করতে চাই। দম বন্ধ হয়ে আসে আমার। ওখানে আমি আর কিছুদিন থাকলে নির্ঘাত মারা যাব। মেয়েটা যে বুকে পাথর চেপে কথাগুলো আওড়ালো, তা নিয়ে বিন্দুমাত্র দ্বিমত নেই। কমলিকার নেত্র জোড়া ছলছল করে উঠল। মানুষ ভাগ্যের কাছে ঠিক কতটা অসহায় হলে নিজের শখের সংসার ছাড়তে চায়। শাহরিয়ার একটুতেই বুঝে ফেলল মেয়েটা কি বোঝাতে চাইছে। সেদিকেই কথা এগোলো। আপনার আব্বার বাড়িতে ফিরে যেতে চাচ্ছেন ভাবি? গুঞ্জরিকার দৃষ্টি সরল, মেঝেতে নিবদ্ধ চোখ তুলে চাইল। শাহরিয়ার এর দিকে তাকিয়ে উত্তর দিল, না ভাইজান। তাহলে ওই ভিটেতে আমি পা রাখবো না ভাইজান। তারা আমার কথা ভাবেনি। আমি আর কখনো ওখানে যাব না, কখনো না। আমি কি তাহলে অন্য কোনো জায়গায় খুঁজব ভাবি? আমার আব্বার নদীর চরে একটা জমি আছে ভাইজান, ওটার দলিল আমার কাছেই আছে। আমি দলিলখানা আপনার কাছে এনে দিলে জায়গাটা আমার, এতটুকু কি নিশ্চিত করে দিতে পারবেন ভাইজান? শাহরিয়ার তৎক্ষণাৎ জবাব দিল, না। ভাবলো অত্যল্প দুয়েক দিনের মধ্যেই নগরে যাবে আমাকে নিয়ে। তাহলে পৌরসভা থেকে জমি জমার বিষয়টাও ঠিক করে আনা সম্ভব হবে, সবটা অধিকতর সহজ হবে। প্রতি উত্তর করল, আপনি আমাকে আগামীকাল সকালে দলিলখানা এনে দিয়েন ভাবি। আমি হয়তো পরশুদিন নগরে যেতে পারি, আর সম্ভব হলে জায়গাটা একটা বার দেখে আসবেন। এখন কি অবস্থা আছে আমাকে জানালে কাজ করতে সহজ হবে। সহমত পোষণ করলো গুঞ্জরিকা। আচ্ছা ভাইজান, আমি আগামীকালই যাব। একটু থামলো, কিছু একটা ভেবে অনুরোধের সুরে বলল, আপনার বন্ধুকে এইসবের কিছু জানাবেন না ভাইজান। আমার ভালোর এতটুকু করবেন দয়া করে। শাহরিয়ার এক বাক্যেই মেনে নিল। এমনিতেও সে আরুষকে কিছুই জানাতো না। আরুষের এই কাজের জন্য নিজেও একটু মন ক্ষুণ্ণ হয়েছে বটে, কিন্তু বন্ধুত্বের খাতিরে প্রকাশ করতে পারছে না। সবচেয়ে বড় কথা, ছেলেটার মুখটা দেখলে বড্ড মায়া লাগে আজকাল। শাহরিয়ার আশ্বস্ত করল, এখানে উপস্থিত আমরা তিনজন ব্যতীত আর কেউ জানবে না ভাবি। আপনি চিন্তা করবেন না, শুধু এই অধমের ওপরে একটু ভরসা রাখবেন, তাহলেই চলবে। গুঞ্জরিকা খুব সন্তুষ্ট হলো। অদর যুগলে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো। বিদায় নিল সকলের থেকে। আজ তবে আসি, বেশ খানিকটা রাত হয়ে এসেছে। টেবিলের ওপর থেকে নিজের আনা লণ্ঠন খানা তুলে নিল গুঞ্জরিকা। মেয়েটাকে যেতে দেওয়ার ইচ্ছে না থাকলেও থামাতে পারল না কেউই। বেশি রাত হয়ে গেলে তখন ঝড় যাবে গুঞ্জরিকার ওপর দিয়ে। সে পরিবারের মানুষগুলো ভালো হলে তো হতোই। কমলিকা নিজে উঠে এলো, শাহরিয়ারের উদ্দেশ্যে বলল, আপনি থাকুন বাড়িতে, মায়ের দিকে খেয়াল রাখবেন। আমি ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসি। সাথে সাথে না করে দিল গুঞ্জরিকা। না না ভাবি, আপনার আশা লাগবে না, আমি চলে যেতে পারবো। কমলিকা শুনল না কোনো নিষেধাজ্ঞা, সে যাবি সাথে। ওদিকে গুঞ্জরিকা চায় না রাত বেরোতে, কমলিকা তার সাথে যাক, কারণ আসার সময় সে তো একাই হয়ে যাবে। দুপক্ষের আলোচনায় শেষ পর্যন্ত বাড়ির আঙিনার শেষ অবধি যাওয়ার কথা ঠিক হলো। গুঞ্জরিকা অনিচ্ছা নিয়েই মানতে বাধ্য হলো। ষোলত গতিতে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। পিছু পিছু হাঁটল কমলিকা।
ঘরের দাওয়ার দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রইল শাহরিয়ার। প্রথম সাক্ষাতেই আমাকে নিজের স্ত্রীর উপযুক্ত মনে করার কারণ কি চৌধুরী সাহেব? অদিতির মুখনিসৃত প্রশ্নে রবি ক্ষীণ হাসল। গল সংলগ্ন ছোট বারান্দায় নিজেদের মধ্যখানে বেশ খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে অদিতি এবং রবি। কেউ কারোর দিকে আর চোখেও তাকিয়ে দেখছে না। দুজনের দৃষ্টি নিবিষ্ট রাতের শস্যের পানি। তার রূপে মুগ্ধ হয়ে চেয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে আকাশ সমান মুগ্ধতা। নিজেদের আত্মসম্মান খুইয়ে শেষরামকে কেউ প্রাধান্য দিতে রাজি নয়। রবির দৃষ্টি সরল না, দূরাকাশে চেয়ে জবাব দিল, বড় আপা বলতেন কাউকে ভালো লাগার জন্য শত সাক্ষাতের প্রয়োজন পড়ে না। যাকে মনে ধরে প্রথম দেখাতেই ধরে যায়। অদিতির মুখে আদলে কোনো পরিবর্তন দেখা গেল না। এত সুন্দর কথাতেও হাসল না যৎ সামান্য। ফের জিজ্ঞাসা করলো, আমাকে ভালো লাগার কারণ কি? রবির মুখের হাসি বাড়ল। পাশে দাঁড়ানো মেয়েটা যে সাহসী, এর সাথে বদ্ধবেশী তেরা, সেটা দিব্যি বুঝল। বলল, ভালো লাগার জন্য কারণ থাকা অবশ্যই কি? জি অবশ্যই। আমাদের পছন্দ অপছন্দের কারণ তো অবশ্যই থাকে। কারণ ব্যতীত কোনো কিছু হয় না। তাহলে আজ নতুন করে জানুন, সব কিছুর কারণ হয় না, কারণ থাকতে নেই। অদিতি স্বেচ্ছায় এই বিষয়ে কথা বাড়ালো না, শুনল কেবল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে নিজ থেকে শুধালো, আপনার কাছে সংসার অর্থ কী? এমন প্রশ্নে রবি একটু ভাবুক হলো। বেশ ভেবেচিন্তে উত্তর করলো, এর আগে তো বিয়ে করি নাই, তাই ধারণা কম। তবে চারপাশের অভিজ্ঞতা থেকে যদি বলি, সেক্ষেত্রে সংসার হলো একটা সম্মানের জায়গা। সেখানে দুই পক্ষের একে অপরের প্রতি সম্মান এবং যত্ন, এই দুটোই থাকা অত্যাবশ্যক। আর আমি মনে করি এগুলো থাকলে ভালোবাসা সহজেই তাদের মাঝে স্থান করে নিবে। এতক্ষণে অদিতির ঠোঁটের কোণ ঘেঁষে শুরু হাসির রেখা দৃশ্যমান হলো। তবে কণ্ঠস্বর আগের ন্যায় কঠিন শোনালো। বলার চেয়ে মেনে চলা কঠিন। সেটা দেখতে হলে, জানতে হলেও তো তোমাকে বিয়ে করতে হবে রাগিনী। ঠান্ডা মিশ্রিত গলার স্বর রবির। এমন সম্বোধনে পাশে দাঁড়ানো যুবতীর মুখে হাসি বাড়ল, কথাতে গলল কিনা ঠিক বোঝা গেল না। তবে হাসিটুকু সত্য, স্নিগ্ধ, এক সিলতে মিথ্যা নেই, কপতা নেই। দুজনের নীরবতার মধ্যিখানে শোনা গেল সারথির কণ্ঠস্বর, আপা তোমাদের নিচে ডাকছে। ওদিকে খাওয়ার পূর্বে শুরু হয়েছে। দুলাভাইয়ের অপেক্ষায় সকলে। সারথির শেষ বাক্যে ঈষৎ লজ্জা পেল অদিতি। দ্রুত পায়ে ওখান থেকে প্রস্থান করলো। কক্ষে এসে কিছু একটা স্মরণ হতেই থমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার নামটা জানা হলো না তো চৌধুরী সাহেব? তৎক্ষণাৎ বারান্দা থেকে মৃদু হয়ে হাসির শব্দ ভেসে এলো। যেখানে কেবল পরিচয় পর্বের জন্যই প্রচলিত রীতিনীতির পরোয়া না করে কেউ কেউ আলাদাভাবে কথা বলে থাকে, সেখানেই ওদের প্রথম সাক্ষাৎটা অদ্ভুত বটে। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে জবাব ভেসে এলো, সাফায়াত রবি চৌধুরী, আপনি আমাকে রবি বলেই ডাকতে পারেন। অদিতি মুচকি হেসে প্রস্থান করলো। ওর পিছু পিছু রবিনও ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুমহলের নাক উঁচু চৌধুরী পোলা হিসেবে পরিচিত সে। এর একটাই কারণ, তার কোনো মেয়ে পছন্দ হয় না। এই এক বিয়ে নিয়ে কম করে হলেও অর্ধশত মেয়ে প্রত্যাখ্যান করেছে। তারা অধিকাংশই ধনী পরিবারের সুন্দর রাজকন্যা। কিন্তু রবির মন টানেনি কেন জানো। অথচ আজ এই একটা কর্কশ রাগী মেয়ে দেখতেই হৃদস্পন্দন বেড়ে গেছে। এই জন্য হয়তো মানুষ বলে, যার সাথে যার নাম জুড়ে দেওয়া আছে তার সাথেই তার জোড়া বাঁধবে। গুঞ্জরিকা যখন শেষবারের সদর দরজায় পা রাখল, তখন চোখ পড়ল খাবার টেবিলের দিকে। দেখল অতিথিদের সাথে বাড়ির পুরুষেরাও খেতে বসেছে। সারথি, অদিতি এবং চন্দ্রা টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে।
বাকিরা রান্নাঘরের দুয়ারের সম্মুখে অবস্থান করছে। সবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। ক্ষণে ক্ষণে বেশ হাসাহাসি করছে উপস্থিত সবাই। গুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়েছে। ওদিকে যে সকলের সাথে ভালো মন্দ দুটো কথা বলবে নাকি সোজা দোতলার নিজের কক্ষে চলে যাবে, এই নিয়ে একটু দোটানায় পড়ল। সেই সময় কর্ণচরর হলো হলো আয়েশা শেখের গলা। মোর নাতবো লাখে একটা আব্বা, যেমন রূপ তেমন কামে পটু, মোর দাদু ভাই একেবারে পড়ি, বিয়া কইরা আইন আছে। তখনই কণ্ঠস্বর লক্ষ্য করে রান্নাঘরের দিকে তাকালো তামজাদ চৌধুরী। প্রতি উত্তর করলো, জি চন্দ্রা, মায়ের হাতের মাছ ঝোলটা চমৎকার, একেবারে চেটেপুটে খাওয়ার মতোই সুস্বাদু। চন্দ্রা হাসি মুখে আরুষের পিছনে দাঁড়িয়ে আছে। প্রয়োজনীয় এটা সেটা এগিয়ে দিচ্ছে। স্বামীর সেবায় নিয়োজিত সে। সব দেখে গুঞ্জরিকার ক্লান্ত আননে হাসির রেশ ছাড়ালো। মনে স্থির করলো ওই দিকটাতেই যাবে। পায়ে পায়ে অগ্রসর হলো খাবার টেবিলের দিকে। ওকে দেখতেই অদিতি খুশিতে আত্মহারা হয়ে পড়ল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল, দু হাতে ঝাপটে জড়িয়ে ধরলো। ততক্ষণে সবাই তাকিয়েছে ওদের দিকে। অদিতি গুঞ্জরিকার হাত ধরে নিয়ে এসে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। আমার ভাবিজান গুঞ্জরিকা প্রামাণিক। গুঞ্জরিকা হেসে সালাম জানালো উপস্থিত সকলকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুনলো সকলে। সালামের জবাব দিল। তামজাদ চৌধুরী অবাক হয়ে একবার চন্দ্রার দিকে দেখলো, আরেকবার গুঞ্জিরাকে। হয়তো মনের কোনো একটা প্রশ্ন উকি দিল, এত সুন্দর মিষ্টি কণ্ঠের বউ থাকতে আরেকটা বিয়ে কেন? তবে মনের কথা প্রকাশ করলেন না, হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম মা, আমি আমজাদ চৌধুরী, পাত্রের বাবা। গুঞ্জরিকা হেসে মাথা নাড়ল। ও আচ্ছা। পাশ থেকে রবি বলে উঠল, ভাবি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, চৌধুরী বাড়িতে আপনার কথা শুনছিলাম কামনা আপার কাছে। আপনার বন্ধু ছিলেন নাকি আপা? গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল। জি, আমরা একসাথে পড়েছিলাম। আমার বিয়ের পরে যখন বিদ্যালয়ে ভর্তি হলাম তখন কামনা আমার বন্ধু ছিল। জি, ভাবি আপাও এটাই বলল। কামনাকে আসতে বলো এখানে। আমি গত মাসে খোঁজ নিয়েছিলাম, তখন কামনা ওর শ্বশুরবাড়িতে ছিল। আশা ভাবি বলবো আপাকে। গুঞ্জরিকা মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। শরীরটা ভালো লাগছে না একটুও। আরুষের দৃষ্টি নিবিষ্ট রইল ওর দিকেই। পরপরই অদিতিকে ইশারায় কিছু একটা বোঝালো। অদিতি রান্নাঘরের দিকে ছুটল। গুঞ্জরিকা উপস্থিত থাকার সবটুকু সময় পরিবারের অনন্য সদস্যরা মুখটা থমথমে করে দাঁড়িয়েছিল। অবশ্য সালেহা শেখ গোল আলুর ধরনের সব দিকেই সমানভাবে থাকেন। গুঞ্জরিকার সাথেও খারাপ ব্যবহার করেন না, আবার জন্মদাত্রীকেও সাথে দেন। আর স্বার্থী, সে তো নিজের রূপ চর্চায় ব্যস্ত সব সময়। এইসব এত দেখার সময় নাই তার। আরুষের প্রতিটা ভাবভঙ্গি চন্দ্রা তীক্ষ্ণ চোখে দেখে চলেছে। বুক জ্বলছে মেয়েটার। এত করেও মানুষটার মন পাচ্ছে না। যদি গুঞ্জর জন্য এতই ভালোবাসা থাকবে তাহলে তাকে কেন বিয়ে করলো? এত অবহেলা, এত কষ্টের জীবন দেওয়ার জন্য চারপাশ হাতড়েও উত্তর মিলল না। চন্দ্রার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখটা কালো করে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাত পেরিয়ে ধরনীর বুকে দিনের সময় চলমান। গুঞ্জরিকা সকালেই শাহরিয়ার এর নিকট দলিলখানা দিয়ে এসে নদীর চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অসুস্থ শীর্ণ দেহখানা জোরপূর্বক টেনে হাঁটছে মেয়েটা। আজকাল বুকটা ফাঁকা অনুভূত হয়। কাপড়ের ন্যায় হৃদ যন্ত্রণাটা ওঠানামা করে। এক দ্বন্দ্ব শান্তি মেলে না। গন্তব্যস্থলে পায়ে হেঁটে যেতে ঘন্টা 5 লাগবে কিংবা তার বেশি। মুন্সিনগর শ্বশুরবাড়ি থেকে শশীদিঘির
দূরত্ব তেমন বেশি না। আব্বার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে খুব বেশি হলে 2 ঘন্টা মতো সময় লাগে। কিন্তু আপাতত গুঞ্জরিকার হাতে শূন্য। ওই বাড়ির মানুষগুলোর মতো তাদের জিনিসের প্রতিও আকাশসমান তৃষ্ণা জমেছে। তাই কোনো টাকা পয়সার সাথে নেয়নি মেয়েটা। অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। অন্য সময় হলে গরুর গাড়ি নিত হয়তো। সময় বয়ে চলেছে তার মতো। সূর্যি বাবার অবস্থান ঠিক মস্তক বরাবর। এতক্ষণে গুঞ্জরিকা পৌঁছালো গন্তব্যস্থলে। হাঁপাচ্ছে মেয়েটা। নদীর এপাশের বৃক্ষের ছায়াতলে সবুজ ঘাসের ওপরে আস্তে ধীরে বসলো। মুগ্ধ চোখে আব্বার রেখে যাওয়া জায়গাটুকু দেখতে লাগলো। ওপাশে যাওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা নেই, খেয়া করে পার হতে হবে। কিন্তু গুঞ্জরিকা তো নিঃস্ব, তাই মন চাইতেও ওপাশে যাওয়া সম্ভব নয়। খুঁটিয়ে খুঁটিয়ে সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মেয়েটা। আব্বা আমার ভাইজানকে নিয়ে কত শত স্মৃতি মিশে আছে জায়গাটার সাথে। নদীর চরের মধ্যখানে এক টুকরো পরিষ্কার জমি, যেখানে বেড়ে উঠেছে নানা রকমের গাছপালা। তাদের ছায়াতলে জমিটা বেশ শান্ত শীতল দেখাচ্ছে। চারপাশে সবুজের সাম্রাজ্য, এ যেন চোখের শান্তি। সামনে বয়ে চলছে নদী। এত সুন্দর পরিবেশে অনায়াসে একাকী একটা জীবন পার করে দেওয়া সম্ভব। প্রকৃতির সাথে বন্ধুত্ব জমে উঠলে তখন আর মানব কোলে মন ঠাঁই পাবে না, কথায় ঘর বাঁধবে সেটাও ভেবে নিল গুঞ্জরিকা। ওই যে আব্বার লাগানো বকুল ফুল গাছটার নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর হবে গুঞ্জরিকার। উঁচু গাছটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অদর যুগলে হাসির দেখা মিলল, ডুব দিল অতীতে। গাছটা রোপণ করা নিয়ে সুখবর একটা অতীত আছে। গুঞ্জরিকার বয়স তখন বড়জোর 8 অথবা 9 বছর। মেয়েটার তখন দৌড় ঝাঁপের সঙ্গী ছিল চন্দ্রা এবং পায়রা, 2জন সখী। একদিন জাব্বার আলীর সাথে বাড়ি থেকে এত দূরে চলে এলো ওরা 3জন। আব্বা গুঞ্জরিকার পছন্দের বকুল ফুলের চারা রোপণ করবে, এতটুকুতেই যেন ঈদ লেগেছিল মেয়েটার মনে। গাছ হওয়া না হওয়া পরের কথা। এই চরে এসে দেখলো তাইমুর আগে থেকে এখানে আছে। শুক্রবার হাওয়ার দারুণ বিদ্যালয়ে যায়নি ভাইজানকে দেখতে। গুঞ্জরিকা খুশি আকাশচুম্বী। তখন তাইমুর নিজ হাতে খুব যত্ন নিয়ে গাছটা লাগিয়েছিল। গুঞ্জরিকাকে জিজ্ঞাসা করেছিল, বকুল ফুল তোর খুব প্রিয়? গুঞ্জু মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। তাইমুর তখন বড় সাধ করে বলেছিল, এই যে একখানা বকুল গাছ লাগালাম তোর সব সুখ দুঃখে, ওকে সঙ্গী করিস। এখানে তোর সবটুকুকে বেঁধে রাখিস। তোর বিয়ের দিয়ে এখানে একটা ঘর বানিয়ে দেব। তোর আর তোর স্বামীর চড়ুই পাখির মতো ছোট্ট সুখের একটা সংসার হবে। তোদের দিন কাটবে দুমুঠো খাবারের সন্ধানে, আর রাত কাটবে এই শান্তির নীড়ে। আমি যখন থাকবো না তখন বকুল ফুলের সুবাসে আমাকে খুঁজে নিবি। দেখবি প্রতিটা বকুল ফুলের সুগন্ধের সাথে আমার অস্তিত্ব মিশে আছে। ভাইজান তোকে সারা জীবন সঙ্গ দিবে। সব সময় ক্যাটক্যাট করা ভাইজানের মুখে এই প্রথম এত সুন্দর কথা শুনেছিল গুঞ্জরিকা। যেখানে ছিল না কোনো বকা, কোনো পচানো, ছিল একরাশ আবেগ, একরাশ স্নেহ আর অগাধ প্রকাশিত ভালোবাসা। ছোট গুঞ্জরিকা ভাইজানকে জড়িয়ে কেঁদেছিল, কারণ একটাই, সে ভাইজানকে ছেড়ে কোথাও যাবে না। জাব্বার আলী বকুল গাছের চারপাশের জঞ্জাল পরিষ্কার করছিলেন। বেশ ঢং করে নিজের কন্যা পুত্রের পাগলামিতে নিজেও সামিল হয়েছিলেন। সখীর চোখের পানিতে চন্দ্রা আর পায়রার বুকটা হো হো করে কেঁদে উঠছিল। শেষমেশ তারাও সঙ্গ দিয়েছিল। সুখকর অতীত সব সময়ের ন্যায় এবারও গুঞ্জরিকাকে কাঁদালো।
কোনো ব্যতিক্রম ঘটালো না। শাড়ির আঁচলের একাংশ তুলে ম্লান বদন মুছে নিল গুঞ্জরিকা। মেয়েটা ছলছল নেত্র যুগলের প্রতিবিম্বে সব জেনে আজ আবারও নতুন করে দেখল। চোখের পর্দায় অতীত উকি দিয়েছিল কিয়ৎ সময়ের জন্য। জলের টইটুম্বুর আখিজোড়া নিয়ে তাচ্ছিল্যের সাথে হাসল। বিড়বিড় করে আওড়ালো, তুমি কথা দিয়ে কথা রাখোনি ভাইজান, আমায় ছোট্ট কর বেঁধে দাওনি। শেখ বাড়িতে উৎসবের আমেজ। চৌধুরী বাড়ি থেকে বিয়ের তারিখ জানানো হয়েছে। আজ থেকে ঠিক ততদিন পরে অর্থাৎ শুক্রবারের অদিতির বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাতে চোঠা আশ্বিন। সকাল থেকেই ব্যস্ত সময় পার করছে আরুষ। নিকট আত্মীয়দের নিকট হাতে লেখা দাওয়াত পত্র পাঠানোর ব্যবস্থা করছে ছুটে ছুটে। সকাল থেকে দুপুর অবধি বসে বসে এগুলোই লিখেছে। এখন মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছে, তাদের হাত দিয়ে পাঠানো হবে ওগুলো। আরুষ কিংবা আসমান শেখের যাওয়ার সুযোগ নেই। দুজনের হাতে অফুরন্ত কাজ আপাতত। এর মধ্যে আবার আরুষকে ব্যবসার দায়িত্ব সামলাতে হচ্ছে। দু একদিনের মধ্যেই নগর থেকে ব্যবসায়িক কাজে অতিথি আসবে। সব মিলিয়ে বড্ড ব্যস্ত সময় পার করছে ছেলেটা। মোটামুটি সবার নিয়ন্ত্রণপত্র পাঠিয়ে মাত্র নিজের কক্ষে এলো আরুষ। বাকিগুলো পাঠানোর জন্য বিকেলে বেরোবে। আফসোস হয় বড়, আজ যদি একটা বড় ভাই থাকতো তাহলে সব কিছু নিয়ে ওকে এতটা ছোটাছুটি করতে হতো না। হ্যাঁ, সবই কপাল। সব কিছুতে আজকাল বড্ড ক্লান্ত লাগে, কিন্তু নিজের ক্লান্তির জের ধরে বোনের প্রতি থাকা দায়িত্ব সে অস্বীকার করতে পারে না। একটা মাত্র কলিজার বোন অদিতি শেখ, তার প্রতি কোনো অবহেলা রাখতে চায় না। বিয়েটা সব দিক থেকে নিখুঁত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে আরুষের। বাকিটা আল্লাহর ভরসা। শৈলে জড়ানো সফেদ রঙা পাঞ্জাবিটা আলগোছে খুলে পালঙ্কের একপাশে রাখল আরুষ। ঘেমে নিয়ে অস্থির হয়ে আছে, কপালে বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। কক্ষের চারপাশে দৃষ্টি ভাসমান হলো। হাত পাখাটা খুঁজল কিন্তু পেল না। পালঙ্কের একপাশে আলগোছে মাথা রাখল। নজর মেঝেতে নিবিষ্ট রইল। তৎক্ষণাৎ দরজা খোলার মৃদু শব্দ কর্ণচর হলো। নত দৃষ্টি তুলে সামনে তাকালো আরুষ। অমনি ক্লান্ত লোচন জোড়া শীতল হয়ে এলো। ছড়ালো এক আকাশসম মুগ্ধতা। মাত্রই গোসল দিয়ে বেরিয়েছে চন্দ্রা। ফর্সা উন্মুক্ত উদর, গলা ও কাঁধের একাংশ দৃশ্যমান। সিক্ত কেশ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। পিঠের একাংশ ভিজে আছে সেই পানিতে। অদূরে বসা স্বামী নামক মানুষটার অমর চাহনিতে চারদিক থেকে একরাশ লজ্জা ঘিরে দিল মেয়েটাকে। লাল হয়ে ওঠা মুখটা নামিয়ে নিল। আরুষ মন্ত্রমুগ্ধের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চন্দ্রার মুখোমুখি দাঁড়িয়ে রইল। চন্দ্রা হাঁসফাঁস করে উঠল, খিসে নয়নজোড়া বন্ধ করে নিল। আরুষ এক পলক মেয়েটার উন্মুক্ত জঠরের দিকে তাকালো, হাত উঠিয়ে আলতো করে শুয়ে দিল সেটায়। দুজনের মধ্যেখানে থাকা দূরত্ব ঘুষিয়ে আর একটু ঘনিষ্ঠ হলো। মুখটা এগিয়ে চন্দ্রার কান বরাবর নিল। ফিসফিস করে কিছু তিক্ত সত্য আড়ালো। কণ্ঠস্বর একটু গম্ভীর এবং শীতল শোনালো, আমাকে রূপ দেখিয়ে কাছে টানতে পারবে না মেয়ে। তোমার প্রতি হয়তো আমার ক্ষণিকের মুগ্ধতা জন্মাবে। সুযোগ পাবে আমার এই স্পর্শকে গভীরভাবে আলিঙ্গন করার। রাত্রি শেষে তোমার শরীরের প্রতিটা পশমে আমার ছোঁয়া লেপ্টে থাকবে, অথচ কোথাও আমি রব না। ভালোবাসা তো এইভাবে হয় না মেয়ে, তুমি বড্ড বোকা। চন্দ্রা তড়িৎ গতিতে নেত্র পল্লব মেলে চাইল, কিন্তু সামনে কেউ নেই। অথচ কয়েক সেকেন্ডও পূর্বেও অপরপক্ষের গরম নিঃশ্বাস দিব্যি অনুভব করছিল। বেনামি হওয়ার কণ্ঠস্বরের সাথে মানুষটাও যেন চোখের পলকে উধাও হয়ে গেল। চন্দ্রা একবার নিজের দিকে তাকালো। মানুষটার স্পর্শ লেপ্টে থাকা অংশের দিকে তাকিয়ে কেঁদে ফেলল।
কেবল চন্দ্রা সবাইকে ঠকায়, তাকে কেউ ঠকায় না। এই যে এত আয়োজন করে কাকে ঠকানো হচ্ছে, প্রতিনিয়ত সকলের কাছে খারাপ হয়ে সব তো দিব্যি সরে যেতে হচ্ছে তাকে। সে তো চায়নি এই বাগাবাগির সংসার। নিজের সুখের সুখ চাওয়া মেয়েটা কিভাবে পারে তার সুখের পথে কাটা হতে। তৎক্ষণাৎ স্মরণ হলো কারোর মুখ নিঃসৃত একটা বাক্য, পৃথিবীর সব সুখ তোমার হোক চন্দ্রাবতী, তবু আমার মতো করে কেউ কখনো তোমাকে এতটা জঘন্যভাবে ভালো না বাসুক। পৃথিবীর বুকে ছায়া নেমেছে, রাত পড়ছে নিকোষ কালো আবহাওয়ায়। আর সারাদিন গুঞ্জরিকাকে একটা বারের জন্য দেখেনি আরুষ। অদিতিকে বিকেল নাগাদ জিজ্ঞাসা করেছিল, ফিরতি জবাব পেয়েছিল। সে জানে না ভাবিজান কোথায়। তারপর তো আরুষ আবার কাজে বেরিয়েছিল, ফিরল মাত্র। শেখ বাড়ির সামনের সুবিশাল বারান্দায় চেয়ারে চিন্তিত মুখে বসে আছে ছেলেটা। গায়ে শুভ্র রঙা পাঞ্জাবির ওপরে একটা মোটা কালো রঙের শাল জড়ালো। দৌড়ঝাঁপের ওপরে থাকলে ঠান্ডা তখন লুঙ্গি তুলে পালায়। আরুষের দৃষ্টি নিবদ্ধ বড় লোহার ফটকের দিকে। কারোর ফেরার প্রতীক্ষার প্রহর গুনে চলেছে। তবে সেই অপেক্ষা দীর্ঘ হলো না। মিনিট 10 পেরোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব স্পষ্ট হলো। মানুষটাকে চিনতে আরুষের একটু সময় বিলম্ব হলো না। চাতক পাখির মতো সে রইল। অবয়বটা আস্তে ধীরে সিঁড়ির কাছে, তাই আস্তে লণ্ঠনের নিয়ন আলো তার ফ্যাকাশে বদন স্পষ্ট হলো। অতীব কাঙ্ক্ষিত মুখটা দেখা মিলল, কিন্তু গুঞ্জরিকা যেন ওকে দেখেও দেখল না। ব্যথিত শরীর টেনে সোল্ট গতিতে দরজার দিকে হাঁটা ধরল। তখনই পেছন থেকে ভেসে এলো পুরুষ শালী কণ্ঠস্বর, আর সারাদিন কোথায় ছিলে এক গুঞ্জন। থেমে গেল মেয়েটার চলন্ত পদ যুগল। বড় একটা শ্বাস ফেলে পিছু ফিরল, ভ্রু কুঁচকে বলল, আপনার জানার প্রয়োজন দেখছি না। আরুষ এক বাক্যে মেনে নিল। আজ কোনো তেড়ামো করল না, জানার আগ্রহ দেখালো না, কেবল জানতে চাইল, সারাদিনে খেয়েছো কিছু? গুঞ্জরিকা এই পর্যায়ে হেসে ফেলল। আমার প্রতি এত যত্নশীল কবে হলেন? আল্লাহ আমাকে না খেয়ে থাকার ক্ষমতাটুকু দিয়েছেন। এটা নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নেই। অথচ আমার জীবনের সবচেয়ে মূল্যবান তুমি। কথাটা বলে তাচ্ছিল্যের সুরে মৃদু হাসল আরুষ। চোখ সরিয়ে নিল গুঞ্জরিকার থেকে। গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল, উল্টো ঘুরে হাঁটা ধরল। আজকাল এসব কথা ওকে আর টানে না। শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলল পুরুষের শান্ত গলায় আওয়াজ, অদিতিকে দিয়ে খাবার পাঠিয়ে দিছি আমি, খেয়ে নিও। মানুষের উপর জমে থাকা রাগ অভিমান অন্যের উপর দেখাতে নেই। যখন আমি থাকবো না তখন বুঝবে কেউ হয়তো সত্যি ছিল তোমার জন্য, যে তোমার চোখের তার জন্য এক পৃথিবীর সবটুকু ঘৃণা দেখেও তোমার জায়গা কাউকে দেওয়ার দুঃসাহস দেখায়নি। তার মস্তিষ্কের প্রতিটা নিউরনে কেবল তুমিই ছিলে। তোমার রাজত্ব ছিল। না চাইতেও কয়েক কদম এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। অপর পক্ষের মুখ নিঃসৃত কথাগুলো বড্ড পীড়া দিল। বুকের মধ্যিখানে সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা অনুভব হলো। তাপ যেন ক্রমশ জোরালো হচ্ছে। গাল বেয়ে বাড়িধারা নামলো মেয়েটার। বিড়বিড় করে বলল, একজনকে ভালোবাসলে কখনো আরেকজনের নামে কবুল পড়া যায় না শেখ বাবু। কই, এত কষ্টের পরও আমি তো এটা কল্পনাতেও আনতে পারিনি। জীবন একটা, বিয়ে একটা, এবং স্বামীও একটাই হয়। এখানে তৃতীয় পক্ষের
কোনো জায়গা থাকে না। মুখনিসৃত কথাতে এতে টেনে সুমুখে হাঁটা ধরল গঞ্জরিকা। অদূরে বসে ছেলেটা কি শুনল কথাগুলো? হয়তো হয়তো না। কেবল কালো শানের মেঝেতে কয়েক ফোঁটা মূল্যবান পানি দৃশ্যমান হলো। তারা সাক্ষী হলো অপ্রকাশিত কিছুর। গল্প পরগাছা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।